তুমি কি চাও মহাবিশ্ব শেষ হয়ে যাক? অনন্ত খারাপ লোক গুলো শেষ হোক, এটাই চাই। রশ্মি ম্যামের হাসি বিস্তৃত হলো। তিনি বললেন, এত সহজ না। মানুষের মনে কুপ্রবৃত্তির জন্ম অনেক গভীরে। লোভ, লালসা, কুটিলতায় এসব কিছু মানুষের রঙ্গে রঙ্গে মিশে থাকে। কেউ এসবকে জয় করতে পারে, কেউ পারে না। বিবেক বলে যে ব্যাপারটা আছে সেটাকে সবার সমানভাবে অর্জন করতে পারে না। যেমন ধরো, তোমাকে কেউ অন্যায় ভাবে একটা চর মারলো বা খুব অপমান করলো, তোমার কি তৎক্ষণাৎ ইচ্ছে হয় না তাকে খুন করে ফেলতে? হয়, সবাই এরকম ইচ্ছে হয়, কিন্তু আমরা বেশিরভাগই ইচ্ছেটাকে গিলে ফেলি বিবেক বোধের কারণে। কিন্তু কেউ কেউ পারে না। তারা হয় পিশাচ শ্রেণীর, যাদের মানসিকতা বলে কিছু নেই। তেমনি তোমার দেখা খুব ভালো একটা লোক ও হঠাৎ সুযোগ পেলে নিজেই লোককে নিয়ন্ত্রণ করতে পারবে না। কোনো নারীকে একা পেলে সংযত ধরে রাখতে পারবে না। কে কখন এরকম করবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। সেজন্য এদের কখনোই তুমি শেষ করে দিতে পারবে না। কিন্তু ম্যাম, সবুজ স্যারের মতো তাদের কি হবে? তারা তো সব সময় এমন, নিজেকে ঠিক করার কোনো চেষ্টা তারা করে না। সবুজ স্যার একটু সুযোগ পেলে মেয়ে স্টুডেন্টের গায়ে হাত দেয়, ক্লাসে ডাবল মিনিং জোকস বলে। তার নামে অভিযোগও করা হয়েছে, কিন্তু সে প্রিন্সিপাল স্যারের আত্মীয় হওয়ায় কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বছরের শুরুতে আর্টিস্টের একটা মেয়েকে স্যার ভুলিয়ে ভালিয়ে পড়ার সুযোগ দেবার নাম করে তার ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল। মেয়েটা শেষ পর্যন্ত যায়নি বলে তাকে স্যার এখনো ইঙ্গিতে কথা শোনায়। কমার্সের এক মেয়েকে ফার্স্ট ইয়ারে তাই সে প্রচুর মেসেজ দিত, মেয়েটা রেসপন্সও করেছিল। বাকিটা আর না বলি, শুধু এইটুকু বলি ওই মেয়েও সময় থাকতে বুঝে গিয়ে বেঁচে গেছে। তারপর আপনার সাথে যা করলো, এখন ম্যাম আপনি বলুন এই লোকের কি শাস্তি হওয়া উচিত না? আমরা সবাই মিলে প্রতিবাদ করব, কিন্তু আপনি যদি সাথে থাকেন তাহলে আমাদের প্রতিবাদের ফল হবেই। রশ্মি ম্যাম চুপ করে কি যেন ভাবতে থাকলেন। বর্ণা বলল, ম্যাম প্লিজ। ম্যাম বললেন, আমি জীবনে অনেকবার প্রতিবাদ করার চেষ্টা করেছি বন্যা, লাভ খুব একটা হয় না, উল্টো ভিকটিমকেই দোষারোপ করা হয়। এই যে দেখো না, লোকটা সুযোগ পেয়ে আমার সাথে এত নোংরা ব্যবহারটা না করলো, তবুও অনেকের আড়ালে আমার নামেই কথা বলছে। সবই তো কানে আসে আমার। আমি নিজেই কমপ্লেন্ট করতাম। কলেজে এসে তোমাদের এক ম্যামের সাথে আলাপও করতে চেয়েছিলাম, কিন্তু তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি আমাকেই দোষী মনে করেন। এত সেজে গুজে কলেজে পড়াতে আসলে এরকম সমস্যা নাকি স্বাভাবিক। সেজন্যই মনটা সকাল থেকে আরো বেশি খারাপ। সেই ম্যাম যা খুশি বলুক, আমরা তো পাশে আছি। আপনি আমাদের সাথে চলুন, আমরা গেটের সামনে অনশনে বসবো। যতক্ষণ সবুজ স্যারকে বহিষ্কার না করা হবে ততক্ষণ আমরা নড়বো না, কিচ্ছু খাবো না। বর্ণার মনে হলো তার কথা শুনে রশ্মি ম্যামের চোখে এক মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল। ম্যাম উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, চলো। কলেজের গেটের সামনে সারিবদ্ধভাবে বসে গেছে মেয়েরা, সবাই সম্মিলিতভাবে স্লোগান দিচ্ছে। রাস্তার মানুষজন দাঁড়িয়ে ঘটনা দেখছে, বেশিরভাগই মোবাইলে ভিডিও করছে। এর মধ্যে কয়েকটা মেয়ে প্লাকার্ড বানিয়ে ফেলেছে, সবুজ স্যারের কার্টুন এঁকে তাকে মুর্দাবাদ জানাচ্ছে চেঁচিয়ে। এক সাংবাদিক চলে এসেছে গন্ধ পেয়ে, তার কাছে সাক্ষাৎকার দিল কয়েকটা মেয়ে। বলা চলে আগুনের মতো ছড়িয়ে পড়লো ঘটনা। এদিকে কলেজের কর্তৃপক্ষ এসব বন্ধ করার অনেক চেষ্টা করে ব্যর্থ হলেন। স্বয়ং রশ্মি ম্যাম যোগ দিয়ে আন্দোলনটাকে অনেক জোরদার করে তুলেছে। টিচাররা সরাসরি কিছু বলছে না। সবুজ স্যার কোথায় দিয়ে যেন ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে, তার খবর নেই। প্রিন্সিপাল চেষ্টা করছেন কোনোভাবে পুলিশের ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু সুবিধা করতে পারছেন না। কিছুক্ষণ পর দেখা গেল কলেজের আরো 3টে শিক্ষিকা আর 2জন শিক্ষক যোগ দিয়েছেন আন্দোলনে। তারাও সবুজ স্যারের নোংরামি হয় প্রত্যক্ষ করেছেন, আর নয়তো ভুক্তভোগী হয়েছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে শিরিন দেখতে পেল বর্ণাকে। এরকম কিছু হবে তার আভাস পর্যন্ত দেয়নি মেয়ে তাকে। কি ভয়ানক অবস্থা! গলা ফুলিয়ে চেঁচিয়ে যাচ্ছে বর্ণা। তিনি অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন। কতদিন কত পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে নিজেকেও। ভিড়ের মধ্যে শপিং করতে গিয়ে কত লোক গায়ে হাত দিয়ে ভিড়ে মিশে গেছে। লিফটে একাকী লোকের সাথে উঠে অশালীন অঙ্গভঙ্গি দেখতে হয়েছে। প্রতিবাদ করার সাহস হয়নি। আজ তার মেয়ে প্রতিবাদ করছে।
শিরিনের ভয় হলেও গর্বও কম হলো না। তবে চিন্তা তো হয়। তিনি সৌরভকে ফোন করলেন। সৌরভ, ভিডিওটা দেখেছিস? কিসের ভিডিও? আমি পাঠাচ্ছি, দেখ। সৌরভ ভিডিও দেখে কল ব্যাক করলো। ভয়ানক অবস্থা দেখছি। হ্যাঁ, তুই একটু যা না বাবা, বর্ণার কলেজে। যাচ্ছি। সৌরভ গিয়েছিল আফসার ভাইয়ের সাথে কথা বলতে। তার সাথে ভালো সম্পর্ক। এই লোক চাইলে তার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। এতদিন যেতে লজ্জা লাগছিল, আজ লজ্জা ভেঙে গিয়েও মাঝপথে ফিরে যেতে হলো। বর্ণার কলেজের দিকে গেল সে। অনেকটা দূর থেকেই দেখলো কাছে যাওয়ার জায়গা নেই, প্রচুর লোক জমেছে। তবে বর্ণাকে দেখা যাচ্ছে একেবারে সামনের সারিতেই আছে। এখন বসে আছে চুপচাপ, চোখে আগুন জ্বলছে। কয়েকটা মেয়ে স্লোগান দিচ্ছে। সৌরভ ভিডিও করে সেটা শেফালিকে পাঠিয়ে দিল। শেফালি সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এটা দেখে কি সে খুশি হবে? হওয়ার কথা তো। সৌরভ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি করবে বুঝতে পারলো না। বর্ণার কাছে যাওয়া কষ্টকর, গেলেও কি বলবে? ওকে তুলে নিয়ে আসার কোনো মানে হয় না। আর বর্ণা আদৌ আসবে কিনা সন্দেহ। ওদের অনশন শেষ হবে সবুজ নামক লোকটাকে শাস্তি দেবার পর। একটু পর শেফালির ফোন এলো। হ্যাঁ শেফালি, বলো। আপনি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারবেন? কোথায়? বর্ণার কলেজে। পারবো। সৌরভ শেফালিদের বাড়িতে গিয়ে দেখলো শেফালি তৈরি। মায়ের সাথে কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে, হয়তো তার সাথে যাওয়া নিয়েই। অনেকদিন পর শেফালিকে সামনাসামনি দেখলো সৌরভ। আগের চেয়ে অনেকটা সুস্থ দেখাচ্ছে। সাজগোজ কিছু করেনি, তবে মুখ দিয়ে চুলটা সুন্দর করে আঁচড়েছে। সতেজতা ভেসে আছে মুখে। মেরিনা সৌরভকে দেখে বললেন, কিছু মনে করো না বাবা, আমি মেয়েকে কারোর সাথে একা ছাড়তে রাজি নই। সে যতই কাছের মানুষ হোক না কেন, ওকে যেতেই দিতাম না। খুব জেদ করছে বলে দিচ্ছি, তবে আমিও সাথে যাব। অবশ্যই আন্টি, চলুন। শেফালিদের গাড়িতে করেই তারা রওনা দিল বয়ের কলেজের দিকে। রাস্তায় প্রচুর জ্যাম। ওরা যখন পৌঁছলো তখন বিকেল গড়িয়ে গেছে। রাস্তায় লোকজন আরো বেড়েছে। গাড়ি অনেক দূরে এসেই থেমে গেছে। পুলিশ এসে আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তেমন সুবিধা করতে পারছে না। এলাকার এমপি চলে এসেছে। তার ভাগ্নিও এই কলেজে পড়ে, আন্দোলন করছে। মনে হচ্ছে এবার কিছু একটা হয়েই যাবে। শেফালি গাড়ি থেকে নেমে ছুটে গেল। ভিড় ঠেলে একেবারে সামনে চলে এলো। আশেপাশে প্রচুর সাংবাদিক। শেফালির ঘটনার পর কোর্টে যাতায়াতের সময় সাংবাদিকদের চেনা মুখ হয়ে গেছে সে, যদিও তার ছবি কোথাও প্রকাশ হতে দেয়নি তার বাবা মা। শেফালি সবার সামনে চলে গিয়ে হাত তুললো কিছু বলার জন্য। ওকে দেখে অনেকেই চুপ হয়ে গেছে। বর্ণা উঠে এসে শেফালিকে জড়িয়ে ধরলো। শেফালির মুখে কোনো আবেগ দেখা গেল না। সে বর্ণাকে ছাড়িয়ে এগিয়ে এক সাংবাদিকের ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালো। কঠিন মুখে বলে গেল শক্ত কিছু বাক্য। কিছুদিন আগের আলোচনায় থাকা জুলফিকার কেসের তৃতীয় ভিকটিম। জুলফিকার নামক লোকটা আমাকে ধরে নিয়ে গিয়ে প্রচন্ড অত্যাচার করে রাস্তায় ফেলে দিয়ে যায়। এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে। আমি বিদেশে বড় হয়েছি, সেখানেও রেপ হয়, কিন্তু পার্থক্য হচ্ছে সেখানে রেপিস্টদের বিচারও হয়, যেটা বাংলাদেশে খুব কম, আর হলেও দীর্ঘ সময় লাগে। আর নয়তো একটা পারভার্ট লোককে শুধু চাকরি রেখে বরখাস্ত করতে এতক্ষণ আন্দোলন করতে হতো না। লোকটা যে অপরাধী তার সাক্ষী একাধিক, তবুও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কবে নেওয়া হবে? আমার মতো আরেকটা ভিকটিম তৈরি হলে তারপর কলেজ কর্তৃপক্ষের ভালো লাগবে, তাদের নাম দিয়ে যখন হেডলাইন হবে, এই কলেজের শিক্ষার্থী শিক্ষকের কাছে ধর্ষিত হয়েছে, চাকরি থেকে বের করে দেওয়া আসলে এর জন্য খুব কম শাস্তি। শেফালি আরো কিছু বলতো, তার মা টেনে নিয়ে এলেন তাকে। এক প্রকার জোর করে টেনে হিস্টে নিয়ে এসে গাড়িতে তুলে রওনা দিলেন বাড়ির দিকে। সৌরভ ঘটনার আকস্মিকতায় হতবাকে দাঁড়িয়ে রইল। এর পরের ঘটনা দ্রুত ঘটে গেল। সবুজ স্যারকে বরখাস্ত করা হলো। সেই চিঠির ফটোকপি পাঠানো হলো আন্দোলনকারীদের কাছে। তারা সেটা নিয়ে বেশ কিছুক্ষণ আনন্দ প্রকাশ করলো। সমাবেশ ভেঙে গেল। এরপর সৌরভ বর্ণাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ততক্ষণে বেশ রাত হয়ে গেছে। সৌরভ যেতে যেতে জিজ্ঞেস করলো, তোদের মাঝখানে বসা সবুজ শাড়ি পরা মহিলাটা তোদের ম্যাডাম? ম্যাডামরা এত সুন্দর হয়? আমাদের যারা পড়াতো সব দেখতে ভয়ানক ছিল। বর্ণা চোখ টিপে বলল, তোমার মনে হয় খুব পছন্দ হয়েছে? কথা বলবো নাকি? ম্যাম কিন্তু অবিবাহিত। ইস, এমনি বললাম। বর্ণা জানে সৌরভ ভাই এমনি বলেছে। সে বিয়ে করলে শেফালিকেই করবে। ঘটনাটার রেশ বেশ কিছুদিন থেকে গেল। বিচ্ছিন্নভাবে আরো কিছু জায়গায় প্রতিবাদ হতে দেখা গেল। এই আন্দোলনের খবর প্রত্যন্ত এলাকাতেও চলে এলো। নাফিস খবরের কাগজে পড়ে জানতে পারলো সবটা।
আন্দোলন করা ছেলে মেয়েদের মাঝে বর্ণাকে চিনতে পারলো। সেখানে আলাদা করে জুলফিকারের বাহিনী আর শেফালির কথাও লেখা আছে। পুরোটা জেনে খুব ভালো লাগলো তার। বর্ণা মেয়েটা কত ছোট্ট কারণে মন খারাপ করেছিল সেদিন, ও আজ কতটা ম্যাচিউর হয়ে গেছে ভাবতেই ভালো লাগছে। এর কিছুদিন পরেই সে পত্রিকায় একটা গল্প পড়লো। গল্পের লেখকের নাম তাসনিম বর্ণা, গল্পের নাম চাঁদের কলঙ্ক। বর্ণার ছবিও ছাপা হয়েছে ছোট্ট করে। নাফিস খুব অবাক হলো দেখে, মেয়েটা এত ভালো গল্প লিখতে শিখলো কবে? আগে তো কখনো শোনেনি এমন কিছু। তার ভীষণ ইচ্ছে হলো বর্ণার সাথে কথা বলে তাকে শুভকামনা জানাতে, কিন্তু বর্ণার ফোন নাম্বার তো নেই। আবার বর্ণার সাথে কথা বললে রীতিও চাইবে তার সাথে যোগাযোগ করতে, কিন্তু তবু নাফিজের মন মানল না। অনেকদিন সে তার পুরনো জীবনের সবকিছু থেকে দূরে আছে, আজ একেবারে অস্থির লাগছে। বিশেষ করে বর্ণা আর শেফালের আন্দোলন দেখে নীলিমার কথা খুব করে মনে পড়ছে। ওরা তো একই বয়সী, বর্ণাকে সে নিজের বোনের মতোই দেখে। নাফিস সিদ্ধান্ত নিল সে বর্ণাকে ফেসবুকে ফেক একটা আইডি থেকে শুভকামনা জানাবে, কথা বলে তাদের খবরাখবরও জেনে নেবে। অনেকদিন পর নাফিস ফেসবুক ইনস্টল করলো, একটা ফেক আইডি খুলে বর্ণার অ্যাকাউন্ট খুঁজে বের করলো, কিন্তু বর্ণার টাইমলাইন দেখে থমকে যেতে হলো তাকে। গতকালই কিছু ছবি পোস্ট করেছে বর্ণা, রীতির এঙ্গেজমেন্টের ছবি। গোলাপি শাড়িতে রীতিকে অপূর্ব দেখাচ্ছে, পাশের ছেলেটার সাথেও মানিয়েছে ভালো। কি সুন্দর লাগছে দুজনকে। ছেলেটা রীতির হাত ধরে আংটি পরিয়ে দিচ্ছে। রীতি মুখটা লজ্জায় রাঙা। নাফিস মোবাইলটা বন্ধ করে দিল। সে চেয়েছিল রীতির বিয়ে হয়ে যাক, কিন্তু এঙ্গেজমেন্টের ছবি দেখেই এত কষ্ট হবে সে কোনোদিন ভাবতেও পারেনি। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে, চোখে পানি চলে আসছে, পৃথিবীটা অন্ধকার লাগছে। হঠাৎ করে খুব ডেসপারেট প্রেমিক হয়ে যেতে ইচ্ছে করে নাফিজের। ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা হয়ে যাওয়া যায় রীতির বাড়ির দিকে। তারপর শাহরুখ খানের মতো দুই হাত বাড়িয়ে বলা, চলো রীতি, আজ থেকে তুমি আমার। চিন্তাটা খুব হাস্যকর হলেও সত্যি। এটা নিয়েই কিছুক্ষণ ভাবলো নাফিস। সে গেলে রীতি কি ফিরিয়ে দিতে পারবে? সে জানে রীতি তাকে বেশ ভালোবাসে, তবে সমস্যা হলো এটা সে করতে পারবে না, কারণ রীতি ভালো থাকবে তাকে আংটি করানো ছেলেটার সাথেই। তাছাড়া একবার কষ্ট দিয়ে আবার ফিরে গিয়ে ব্ল্যাকমেল করার মতো বাজে ছেলে সে নয়। এখন দুপুর, টিফিন হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, নাফিস খায়নি। খাওয়ার রুচি হয়নি। নিজেকে ভুলিয়ে রাখতে কিছু করা দরকার। এভাবে বসে থাকলে নিজের বিষে নিজেই শেষ হয়ে যাবে। ওপর তারে উঠে গেল সে। আজ বেশ কিছু নতুন বই এসেছে। বিশাল বড় লাইব্রেরির অনেক তাকই এখনো ফাঁকা। আস্তে আস্তে বই এসে সেসব জায়গা ভর্তি হচ্ছে। আজ সকালে সে এসে দেখেছে প্রায় 10 কার্টুন বই এসেছে। লাইব্রেরিয়ানকে গিয়ে সে জিজ্ঞেস করলো, নতুন বইগুলো কোথায় সাজানো হয়েছে? ওষুধ তো পুরনো বইয়ের সাথে মিলিয়ে রেখেছে, আপনি খুঁজে দেখেন কোনগুলো নতুন। নাফিস একটু বিরক্ত হলো। এ আবার কেমন সিস্টেম? অবশ্য একজনেরই বই একসাথে রাখাই উচিত। সে বলল, আচ্ছা, নতুন বইগুলোর লিস্ট দিন, আমি খুঁজি। লিস্ট তো নেই। কেন? এতগুলো বই, এত টাকার লিস্ট থাকবে না কেন? লিস্ট থাকলে স্যারের কাছে আছে, আমার কাছে শুধু বই আছে। আমি শুধু ক্যাটাগরি আলাদা করি, আসাদ সাজিয়ে ফেলে। লিস্ট দিয়ে আর কি করব? হিসেবের তো একটা ব্যাপার আছে নাকি? এখানে কোন বই কয়টা আছে জানেন না? চুরি হলে হিসেব পাবেন কোথায়? লাইব্রেরিয়ান হেসে বলল, চুরি তো কখনো হয় না। আর প্রিন্সিপাল স্যারের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? নাফিজের একটা প্রশ্নের উত্তরও সন্তোষজনক মনে হলো না। এত বড় লাইব্রেরির বইয়ের হিসাব থাকবে না তা কি করে হয়? কোন বই আছে কোনটা নেই না জানলে নতুন বই আনানো হয় কেমন করে? হতে পারে স্যারের কাছে লিস্ট আছে। সে বের হয়ে যেতে গিয়েও আরেকটা প্রশ্ন করতে ফেরত আসে। আচ্ছা, বই কোথা থেকে আসে? ঢাকা থেকে? তা তো জানি না। আপনি জানেনটা কি ভাই? হ্যাঁ, কিছুই না, শুধু এইটা জানি যে নদী পথে আসে। ওমা, সড়ক পথ থাকলে নদী পথে আসবে কেন? হইতে পারে ইন্ডিয়া থেকে আনা হয়। নাফিস লোকটাকে আর কিছুই জিজ্ঞেস করো না। বিরক্তিকর লোক, এত বোকা বোকা কথা বলছিল। নদীপথে কেন বই আসবে? নাকি সত্যিই আসে? বাংলা বই ইন্ডিয়া থেকে কেন আসবে, তাও আবার এদিক থেকে? লোকটা নিশ্চয়ই ভুল জানে। সেদিন শেফালি যখন সৌরভকে বলেছিল আমাকে বিয়ে করবেন, তখন সৌরভ সহসা কোনো উত্তর দিতে পারেনি। পরে অনেক ভেবেচিন্তে বলেছিল, আমি এখন কি করে বিয়ে করব বলো? আমার অবস্থা তো জানোই, চাচা চাচির সাথে থাকি, চাকরি বাকরি করি না, আর তোমাদের আর্থিক অবস্থার তুলনায় আমি কিছুই না। আমাকে বিয়ে করলে জীবনে কিছুই পাবে না শেফালি। শেফালি বলেছিল, আপনি চাকরির চেষ্টা করুন, পেলেই আমাকে বলবেন, বাকিটা আপনার চিন্তা করতে হবে না। শুধু এটুকু বলেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমাকে তো পছন্দ করতেন না, এখন কেন এত মাথায় তুলছেন? করুণা করে? যদি তাই হয় তাহলে আমি এগোতে চাই না। সৌরভ তখন খুব জোর দিয়ে বলেছিল, তোমার জন্য আমার করুণা হয় না শেফালি, কষ্ট হয়।
এরপর ওদের আর এ বিষয়ে কথা হয়নি। তবে যেদিন শেফালি বর্ণার কলেজে গিয়ে ক্যামেরার সামনে নিজের পরিচয় দিয়েছে, সেদিন তাকে দেখতে পেয়ে দেশের লোকজন খুব হইচই করেছে। সে পরিচিত চেহারা হয়ে গেছে। এরপর শেফালি সৌরভকে জিজ্ঞেস করেছিল, আপনার কি এখনো একই মত? যদি মনে হয় আমাকে নিয়ে আপনাকে সমাজে লজ্জায় পড়তে হবে, তাহলে বলে দিতে পারেন। সৌরভ তখনও জোর দিয়ে বলেছে। না, তোমাকে নিয়ে আমার কোনো লজ্জা নেই, গর্ব আছে। কথাটা শুনে শেফালি ভীষণ খুশি হয়েছিল, একই সাথে অবাক হয়ে বলেছিল। আমি ভাবিনি আপনি এতটা জোর দিয়ে কথা বলতে পারেন। সৌরভ হেসে জিজ্ঞেস করেছিল, কি ভেবেছিলে? আপনাকে আন্ডার এস্টিমেট করে এসেছি এতদিন। না না, ঠিকই বুঝেছো, আমি ওরকমই। মাঝে মধ্যে 2-1টা জোর দিয়ে কথা বলে ফেললে কেউ আহামরি কিছু হয়ে যায় না। আমার কাছে হয়, আপনি বুঝবেন না। শুধু মনে রাখবেন, চাকরি পেলেই যেন আমি সবার আগে জানতে পারি। আপনার ইচ্ছে, আমার নাম তো বেলা হয়। আচ্ছা শেফালি, বলবো। এটা তো বড় নাম, গানটাতে 2 অক্ষরের নাম বসালে ভালো হয়। আকিকা করে 2 অক্ষরের নাম রেখে ফেলো। আপনাকে আমি ঠিকই বুঝেছিলাম, আন্ডার এস্টিমেট করিনি মোটেও। আপনি একটা বুদ্ধু, মাথা মোটা। কেন, মাথা বোনটা হওয়ার মতো কি বললাম? আকিকা করতে হবে কেন? মানুষ আদর করে ছোট নামে ডাকতে পারে না? বলে শেফালি বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। সৌরভ কিছু বলার আগেই বলল, আচ্ছা রাখি, মা ডাকছে। সৌরভ হাসলো। কি নাম রাখা যায়? শেফু, শেলি, ধূর, একটা সুন্দর নাম খোঁজা দরকার। কিন্তু এই সব আকাশ কুসুম স্বপ্ন আদৌ পূরণ হবে কি? এঙ্গেজমেন্ট হয়ে গেল, বিয়ের তারিখ কিছুদিন পিছিয়ে গেছে রীতির পরীক্ষার জন্য। রীতিও একটু স্বস্তি পেয়েছে। ঝোঁকের মাথায় বিয়ে করে ফেললেই তো হলো না, মানসিকভাবে তৈরি হওয়া চাই। সে ছেলেটার সাথে সুখী হতে পারবে কিনা সেই প্রশ্নের সাথে ছেলেটাকে সে সুখী রাখতে পারবে কিনা এই প্রশ্ন চলে আসে। অলোক খুব ভালো ছেলে, মিশুক রোমান্টিকও বটে। রোজ নিয়ম করে ফোন করে, বেসুরো গলায় গান গেয়ে শোনায়, নিজের হাজারটা স্বপ্নের কথা বলে। টিনেজের একতরফা প্রেমের বুক ভাঙার গল্পটাও সে রীতিকে শুনিয়ে ফেলেছে এর মধ্যেই। রীতির কাছে অলোককে একটা মিহি সুগন্ধির মতো মনে হয়। যখনই ফোন করে মন ভালো হয়ে যায়। তবে সমস্যাও আছে অনেকগুলো। তার নিজে থেকে অলোককে ফোন করতে ইচ্ছে করে না, কথা বলার শখ হয় না, যে ভীষণ ইচ্ছেটা নাফিজের ক্ষেত্রে হতো। অলোক দেখা করতে চাইলে তার একটু বিরক্তি বোধ হয়। 2 দিন পর বিয়ে, এখনো তো দেখা করা করির কি আছে? অথচ নাফিজ বললে সে রাত 12টায়ও হয়তো বেরিয়ে যেতে সেজেগুজে। সবচেয়ে বড় সমস্যাটা হলো অলোককে আবিষ্কার করতে তার এক ফোঁটা ইচ্ছেও হয় না, যেখানে নাফিজের জীবনের কথা, মনের কথা জানতে তার দুর্দমনীয় ইচ্ছে হতো। রীতি এখন বুঝতে পারে সহজে পেয়ে যাওয়া কোনো কিছুর দাম থাকে না। নাফিজ তাকে সহজে পেয়েছিল বলেই দাম দেয়নি, এখন সে অলোককে দিতে পারছে না। এটা বোধহয় মানুষের বৈশিষ্ট্য। কিন্তু তার তো একটা অতীত আছে, নাফিজের তো সেরকম ছিল না। তাহলে কেন তাকে ভালোবাসলো না? কেন নিরুদ্দেশ হয়ে গেল? রীতির কাছে প্রশ্নগুলো ধাঁধার মতো লাগে। সে বিয়ে করার পর একদিন নাফিজ এসে সামনে দাঁড়ালে তার কেমন লাগবে? ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। গানটা মনে বাজতে থাকে সারাদিন রাত। কষ্টগুলোকে ফানুসের মতো উড়িয়ে দিতে ইচ্ছে করে। নাফিজের সাথে দেখা না হলে কি এমন ক্ষতি হতো? সে কতই না ভালো থাকতে পারতো অলোকের সাথে। কিন্তু পৃথিবী বোধহয় সহজ কিছু পছন্দ করে না, জটিল সম্পর্ক তৈরি করে জালের মতো বানিয়ে রাখতে পছন্দ করে। প্রকৃতি দেখতে যত সরল, তার ভেতরকার রসায়ন ততটাই জটিল। প্রিন্সিপালের সাথে কথা বলতে গিয়ে বেশ বিব্রত হলো নাফিস। লোকটা সবসময় খুব সদালপি হলেও লাইব্রেরির বইয়ের হিসেবের কথা বলতেই বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, সেটা দিয়ে আপনার কোনো প্রয়োজন আছে? লোকটার গলায় কেমন একটা কড়া ঝাঁঝালো ব্যাপার ছিল যে নাফিস একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে নতুন বইগুলো আলাদা করে দেখতে চাইলাম। পুরাতনগুলো সব পড়া শেষ? তা নয়। তার মানে সবাই নতুন, যা লাগে মোটামুটি পেয়ে যাওয়ার কথা। সব রকমের বই সংগ্রহের চেষ্টা করছি। ঠিক আছে স্যার। নাফিস ঠিক টিকতে পারলো না লোকটার ব্যক্তিত্বের কাছে। তবে কঠোর ব্যবহারের সাথে অন্যরকম কিছুর একটা আভাসও পেল সে। সেটা কি তা বুঝতে পারলো না যদিও। স্কুল শেষের মিটিং এর পর প্রিন্সিপালের রুমে ডাক পড়লো নাফিসের। সে যাওয়ার পর রওশন হায়দার চেয়ারে হেলান দিয়ে একগাল হেসে বললেন, ইয়ং ম্যান, সকালে কি আপনার সাথে একটু রুড বিহেভ করে ফেলেছিলাম? না না, ঠিক আছে স্যার। আসলে তখন মেজাজ খারাপ ছিল তো, তাই। এত বড় স্কুলটা সামলাতে তো কম চাপ নয়। আপনি কিছু মনে করেননি তো? এই আন্তরিক ব্যবহারে নাফিস গলে গিয়ে বলল, না স্যার, কিছু মনে করিনি।
আচ্ছা, আমার সাথে এক কাপ চা খান। বলে চায়ের অর্ডার করে দিলেন। এবার নাফিসের দিকে একটু ঝুঁকিয়ে এসে বললেন। আপনার বাবার খবর জানেন? নাফিস খুব অবাক হলো, লোকটা তার বাবার কথা জানলো কি করে? রওশন হায়দার একটু স্নেহ মাখা হাসি হেসে বললেন, আমি একেবারে খোঁজ খবর না করে কাউকে রাখি না। আপনার ব্যাপারটা আমি জানি, তবে ইন্টারফেয়ার করতে চাই না। নাফিস কিছু বলল না। চা চলে এসেছে। রওশন হায়দার আর কিছু বললেন না, নিঃশব্দে চা পান চলল। ধীরে সুস্থে কাপটা রেখে রওশন হায়দার বললেন, যদিও স্কুলে এখন খুব চাপ, পরীক্ষা দোরগোড়ায়, এই সপ্তাহে রুটিনও হয়ে যাবে, তবুও আমি আপনাকে 3 দিনের ছুটি দিচ্ছি। আশেপাশে ভালো কিছু স্পট আছে, ঘুরে টুরে দেখে আসুন, ভালো লাগবে। আর কিছু না পারলে কাপ্তাইটাই ঘুরে বেড়ান, সারাদিন বোটে করে ঘুরলে মনটা হালকা হয়ে যাবে। স্যার, আমার তো ছুটি চাই না। কিন্তু আমি দিচ্ছি। আপনি ছুটি থেকে এসে একেবারে রিফ্রেশ হয়ে কাজে জয়েন করুন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ভয়ানক স্ট্রেসড হওয়াটা অস্বাভাবিক নয়। ঠিক আছে স্যার। আরেকটা কথা, বলুন। আমি খেয়াল করলাম আপনার পার্সোনাল ব্যাপারে কথা বলায় আপনি বেশ আকওয়ার্ড ফিল করছিলেন। নাফিস চুপ করে রইল। কি বলতে চাইছে লোকটা? রওশন হায়দার বললেন, আমি আর কখনো আপনার ব্যাপারে কিছু বলবো না, নাকও গলাবো না। আর আশা করব আপনিও আমার ব্যাপারে নাক গলাবেন না। আমার স্কুল একটা অন্য রকম প্রজেক্টে, এটাকে সফল করতে এমন অনেক কিছুই করছি যা স্বাভাবিক চোখে বোঝা যায় না। সময় হলে সব নিজের চোখে দেখতে পাবেন। লাইব্রেরির বইয়ের মতো তুচ্ছ বিষয় থেকে শুরু করে বড় বড় বিষয় চোখে পড়বে। তবে কোনো প্রশ্ন না তুললেই আমিও খুশি হব। স্কুলের সাথে লেগে থাকুন, আপনার জীবনটাও অন্যরকম হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। নাফিস কিছুই বুঝতে পারলো না। কি বলতে চাইলো লোকটা? রওশন হায়দার জানালা দিয়ে ধূসর পাহাড় শ্রেণীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি এখন আসুন। নাফিস সাহেব, অনেক কথা হলো আজ, আবার কোনো একদিন কথা হবে। নাফিস উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। তার সবকিছু ধাঁধার মতো লাগছে। এসব জটিলতা নিয়ে আর ভাবতে ইচ্ছে করছে না। ছুটিটা তার জন্য ভালো হলো। আসলেই সে বেরিয়ে পড়বে। কোনো পিকনিক স্পটে ঘোরার প্রশ্নই আসে না। সে কোনো একটা খাড়া পাহাড়ের ঢালে খাদের কিনারায় চুপচাপ বসে থাকবে। পৃথিবীতে যা হচ্ছে হোক, তার মাথা ব্যথা নেই আর। সৌরভের চাকরিটা হয়েই গেল। আফসার ভাইয়ের সাথে কথা বলার পরপরই উনি ব্যবস্থা করে দিলেন। আফসার ভাই তাদের ইউনিভার্সিটির সিনিয়র। মূলত নাফিজের পরিচয় সূত্রে তার সাথে পরিচয়। ওরা যখন ফার্স্ট ইয়ারে, তখন তার মাস্টার্স শেষের দিকে। ওদের খুবই স্নেহ করতেন। প্রায় ডেকে এটা ওটা খাওয়াতেন, গল্প করতেন। রাজনীতির লোক বলে ভার্সিটিতে দাপটি ছিল অন্যরকম। এখন যদিও চাকরিতে ঢুকে রমরমা অবস্থায় আছেন। আগের মতো সিক্স প্যাক, পেটানো চেহারা নেই। কেমন গোলগাল ফর্সা সুখী মানুষের চেহারা হয়েছে। অনেকদিন পর সৌরভকে দেখে খুশি হলেন খুব। ওর সমস্যার কথা শুনে এক হেসে বললেন, অনেকেই আসে কিন্তু তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে না। তুই হইলি আমার কাছের লোক, চিন্তা করতে হবে না, একটা কিছু হয়ে যাবে। সৌরভ একটু লজ্জা পেয়ে হেসেছিল। নাফিজের কি খবর? নাফিজের কথা মনে পড়তেই সৌরভের মন খারাপ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল? এভাবে জলজ্যান্ত একটা ছেলে নিরুদ্দেশ হয়ে যাবে কে জানতো? সেদিন বহু সুখ দুঃখের আলাপ করে আফসার ভাইয়ের কাছ থেকে ফিরেছিল সৌরভ। ভালোই লাগছিল মনের কথা কাউকে বলতে পেরে। এর 1 সপ্তাহের মধ্যে তার চাকরি হয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তার বিশ্বাসই হচ্ছিল না বা চাকরি পেয়েছে। এই চাকরির সাথে কত স্বপ্ন জুড়ে আছে তার। বাড়ির সবাইকে মিষ্টি খাইয়ে শেফালির জন্য মিষ্টি কিনে নিয়ে গেল সৌরভ। মিলিনা তখন বাড়িতে নেই, শেফালির বাবাও নেই। তবে সৌরভ পরিচিত বলে ঢুকতে পারলো ভেতরে। শেফালি খবরটা শুনে অনেকক্ষণ চুপ করে বসে রইল। একসময় মৃদু হেসে বলল, যাক, এখন বিয়ে করবেন তো আমাকে? সৌরভ একটু হেসে বলল, করব। খুব জলদি করতে হবে। তোমার বাবা মা রাজি হবেন? 100 বার হবেন, করিয়ে ছাড়বো। আপনি আপনার বাড়ির লোককে রাজি করান। করাবো। শুনুন, বলো। শেফালি একটু ইতস্তত করে বলল, বিয়ের পর কিন্তু আমরা অন্য কোথাও গিয়ে থাকবো, আপনার চাচা চাচির বাড়িতে না। সৌরভ নিজেও সেটা ভেবেছে। বলল, হ্যাঁ, সেই ব্যবস্থা তো করতেই হবে। আপনি ভাববেন না আমার ওদের সাথে সমস্যা, বরং ওখানে তো আমার বেস্ট ফ্রেন্ড থাকে। কিন্তু আমি চাই আপনি একটা পুরো সংসারের দায়িত্ব নিন। আমাদের নিজেদের ছোট্ট হলেও একটা ঘর হোক। আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে থেকে অভ্যস্তও নই। সবচেয়ে বড় কথা হলো একসাথে থাকলে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে। তাই ওখানে থাকলে হয়তো আমার বাবা মাও রাজি হবেন না। বুঝেছি। আচ্ছা, সেই মতোই ব্যবস্থা করবেন তাহলে।
করব। এখন যান। তাড়িয়ে দিচ্ছ? পরের বার পর সেজে আসবেন। সব হো হো করে হেসে ফেলল। শেফালিও হাসলো। কতকাল বাদে সৌরভ শেফালিকে সত্যিকারের খুশি হয়ে হাসতে দেখলো। রীতি, শুনছো? জি বলুন। খুব ঘুম পেয়ে গেছে। একটু। আমার মনে হচ্ছে তুমি ঘুমে চোখ মেলতে পারছো না। না, জেগে আছি। রাত দুটোয় জেগে আছো কেন? পড়ছিলাম। তুমি এত পড়ো কেমন করে? আমি তো বেশিক্ষণ পড়তে পারি না, মাথা ভো ভো করে। জানি না। তার মানে আমাদের ছেলে মেয়েগুলো এমন হবে, পড়ুয়া টাইপের। রীতির সত্যি ঘুম আসছিল। অলোকের এই কথাটা শুনে ঘুমটা কেটে গেল। এই লোক ছেলে মেয়ে অবধি চলে গেছে। রীতি একটু কায়দা করে ঘুম জড়ানো গলায় বলল, তুমি আদৌ শুনছো আমি কি বলছি? আই লাভ ইউ রীতি। রীতি লজ্জায় বেগুনি হয়ে গেল, তবুও জোর করে নিজেকে দিয়ে বলালো ওপাশ থেকে অলোকের হাসি শোনা গেল। সে নিজেই বলতে থাকলো, মজা তো, তোমার সাথে থাকতে খুব আনন্দ হবে মনে হচ্ছে। তুমি ঘুমিয়ে হুহা করবে, আমি তার মধ্যে সব মনের কথা বলে দেব। রীতি, আমার সাথে একটা সিগারেট খাবে? অলোক একা একা বেশ কিছুক্ষণ হেসে ফোনটা রেখে দিল। রীতি উঠে বসলো। তার কেমন যেন লাগছে, শরীর শিরশির করছে, অস্থির লাগছে। লোকটা তাকে বেঁধে ফেলছে একটু একটু করে। সেও জালে জড়িয়ে পড়ছে। ঘুমের ভান না করলে অলোকের এসব প্রশ্নের জবাবে সে কি বলতো? ভাবতে ভীষণ লজ্জা ঘিরে ধরলো তাকে। ধুর, বিয়ের আগে এসব কি শুরু করেছে ছেলেটা। হাতের আংটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো রীতি। হিরে বসানো সোনার আংটি, দারুণ সুন্দর। অলোক নাকি স্পেশাল অর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে জানিয়েছে। রীতির হাতে খুব মানিয়ে গেছে। আংটিটা দেখলে পুরনো স্মৃতি ভুলে যেতে ইচ্ছে হয়, একটা নতুন সংসারের স্বপ্নে ডুবে যেতে ইচ্ছে হয়, কিন্তু সবসময় ইচ্ছেটাকে পাত্তা দিতে পারে না সে। কাটার মতো কিছু একটা গলায় বিঁধে থাকে। নাফিস একটা টিলার ওপর বসে আছে। জায়গাটা সম্পূর্ণ নির্জন। আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো মানুষজন নেই। বেশ কষ্ট করেই এদিকে এসেছে সে। সারাদিনের খাবার আর পানি নিয়ে এসেছে। প্রকৃতির সাথে একা সময় কাটাবে আর নিজের সাথে কিছু বোঝাপড়া করবে। আশেপাশে প্রচুর বাদর কিচকিচ করছে। পাখির ডাকে কান ঝালাপালা হওয়ার অবস্থা। জঙ্গলি গাছপালার মাঝে একটা মোটামুটি ন্যাড়া জায়গা খুঁজে বের করে বসে পড়ল সে। ব্যাগটা নামিয়ে রাখলো পাশে। সামনে অনেক দূর পর্যন্ত শুধু পাহাড়ের সারি। যতদূর চোখ যায় পাহাড় আস্তে আস্তে ধূসর রঙের হয়ে উঠেছে। সূর্যটা এখনো পূর্ব আকাশে রয়েছে। ঘড়ি সে আনেনি সাথে, হয়তো 10টার মতো বাজে। একটুখানি খেয়ে নিল সে। গতকাল অনেকক্ষণ লেগে গোসল করার ফলে গলা বসে গেছে, ঠান্ডাও লেগেছে খানিকটা। সে ভেবেছিল কোয়ার্টারের অন্য টিচারগুলো তাকে বোধহয় হিংসে করবে পরীক্ষার মাঝে ছুটি পেয়ে যাওয়াতে, কিন্তু আসলে কেউ কিছুই মনে করেনি দেখে একটু অবাক হয়েছে। ইদানিং তার সাথে একটা ব্যাপার ঘটছে। তাদের কোয়ার্টারের পাশের গলিতে একটা মুদি দোকান আছে। সেখান থেকে ওরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে। সেই দোকানে চাকমা প্রায় দোকানের জায়গায় দাঁড়িয়ে বসে দোকানদারি করে। নাফিস এলাই মেয়েটা একটু বাড়তি রকমের খাতির করে, যা চোখে পড়ার মতো। নাফিস প্রতিবার ফিরে এসে নিজের চেহারা ভালো করে দেখে, কি আছে তার চেহারায়। মেয়েটা খুবই সুন্দর দেখতে। চোখগুলো ওদের স্বজাতির মানুষদের তুলনায় বড় আর ভাষা ভাষা বলে অন্যরকম দেখায়। নাফিস কোনোদিন তার সাথে একটাও বাড়তি কথা বলেনি, তাহলে আজও আসার আগে মেয়েটা খুব বাড়াবাড়ি রকমের খাতির করছিল। যাকে চিন্তাটা বাদ দিল সে। আজ এসব হাবিজাবি নয়, নিজেকে নিয়ে ভাববে। শৈশব থেকে শুরু করা যাক। সে একটা খাতা নিয়ে এসেছে। তাতে প্রথমে লিখবে সে জীবনে কি কি হারিয়েছে বা কি কি পায়নি। তারপর লিখবে সে জীবনে কি কি খারাপ কাজ করেছে। আর সবশেষে লিখবে সে জীবনে কি কি পেয়েছে। এই বুদ্ধিটা সে পেয়েছে একটা বই থেকে। বইটাও সাথে করে নিয়ে এসেছে সে। পা গুটিয়ে বসলো নাফিস, অনেকটা পদ্মাসনের মতো। খাতা কলম নিয়ে নাম্বার দিয়ে হিসাব কষতে শুরু করলো। আমি জীবনে পাইনি কি কি। 1, বাবার আদর। বাবা আমাদের কখনো এমন আদর করেনি, নিজেকে নিয়ে থেকেছেন বারবার। 2, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। 3, বাবার অসুস্থতা আমাকে বারবার নিজের কাছে হারিয়ে দিয়েছে। 4, পরিবার থেকে বহুদিন দূরে থাকতে হয়েছে, এখনো হচ্ছে। 5, প্রেমিকার কাছ থেকে বড় রকমের ধোঁকা খেয়েছি। যে সময় মীরাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে সময় মেয়েটা আমাকে ছেড়ে বড় লোক একজনকে বিয়ে করেছে। 6, একটা রেপিস্টকে নিজের বাড়িতে আশ্রিত হিসেবে পেয়েছি, তাও নিজের বাবার দয়ায়। আরো অনেক ছোটখাটো কষ্ট পেয়েছি, যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না বা বাতিল করে দিলাম। কি কি খারাপ কাজ করেছি। 1, কখনো মায়ের জন্য কিছুই করতে পারিনি। 2, সেভাবে ধার্মিক হতে পারিনি। 3,
মানুষের কাছ থেকে পালিয়ে পালিয়ে থেকেছি। 4 খুব খারাপ অবস্থায় মা আর নীলিমাকে ফেলে রেখে এসে স্বার্থপরের মতো চলে এসেছি। 5 রীতিকে কষ্ট দিয়েছি। জীবনে কি কি পেয়েছি? 1 আরাম আয়েসে বড় হয়েছি, একটা বয়স পর্যন্ত অভাবের কষ্ট করতে হয়নি। 2 পড়াশোনা পুরোপুরি শিখতে পেরেছি। 3 একটা চমৎকার চাকরি পেয়েছি যেটা আমাকে ডিপ্রেশন থেকে বের হতে সাহায্য করেছে। 4 সৌরভ আর মুবাসসিরের মতো বন্ধু পেয়েছি। 5 রীতির ভালোবাসা পেয়েছি, যদিও আমি কখনো তার যোগ্য ছিলাম না। আর কিছু মনে পড়ছে না। আমার জীবনটা খুবই ছোট্ট গণ্ডিতে আবদ্ধ, পাওয়া না পাওয়ার সীমিত হিসেব। এই পর্যন্ত লিখে সে বড় বড় করে লিখলো। সে ভালো করেই জানে তার সবচেয়ে বড় ভুল হলো সে সমস্যার মোকাবেলা না করে পালিয়ে বেরিয়েছে আজীবন। হয়তো তার মধ্যে সেই যোগ্যতাই নেই যা দিয়ে সে সমস্যার সামনে রুখে দাঁড়াতে পারে। একটা দীর্ঘশ্বাস আপনা আপনি বেরিয়ে গেল। বইয়ের লেখক ভুল ছিলেন। এসব লিখে তার গ্লানি বা কষ্ট কমেনি, বরং সব মনে পড়ে গিয়ে আরো ভাল লাগছে বুক। পৃষ্ঠাটা ছিঁড়ে সে পানি দিয়ে ভিজিয়ে নষ্ট করে ফেললো। কাওয়ার্ড শব্দটা লেখার পর একটা কথা মনে খচখচ করছে। একটা ব্যাপারে সে এই মুহূর্তে জড়িয়ে আছে যেটা এড়িয়ে করে গেলে কোনো দিন হয়তো নিজের সাথে চোখ মেলাতে পারবে না। ব্যাপারটা হলো স্কুলে কিছু একটা হচ্ছে, সেটা তাকে বের করতে হবে। চারপাশের উঁচু পাহাড় শ্রেণীর দিকে চেয়ে সে ঠিক করে ফেললো সেখানে সন্দেহ দূর করে ঢাকা চলে যাবে। সবার সাথে দেখা করবে, রীতির কাছে ক্ষমা চাইবে। রীতির হয়তো বিয়ে হয়ে যাবে ততদিনে। সে আর কোনোদিনই রীতির ভালোবাসার ভাগ পাবে না। না পাক, একবার মেয়েটার সামনে সে যাবে, গিয়ে নিজের ভুল স্বীকার করবে। মা আর নীলিমার সাথে দেখা করতে হবে, প্রয়োজনে তাদের জোর করে নিজের কাছে এনে রাখবে। ছোট একটা বাসায় সে মা আর নীলিমা থাকবে, ছোট একটা চাকরি করবে, কোনো গ্লানি ছাড়াই বাকি জীবনটা কাটিয়ে দেবে। ভাবনাটা তাকে স্বস্তি দিল। দুপুর হয়ে আসছে, সূর্য তেতে উঠেছে। একটা গাছের ছায়ায় গিয়ে বসলো নাফিস। সারাদিন থাকার প্ল্যান বাতিল করে দিল। এখন সে চলে যাবে কোয়ার্টার, অনেক কাজ করতে হবে। শেফালি কেমন করে ওর বাবা মাকে রাজি করিয়েছে বুঝলো না সৌরভ। তবে তার নিজের দিক থেকে তেমন কোনো ঝামেলা হলো না। চাচা চাচিকেও ওর চাকরির খবর দিতেই তারা ভীষণ খুশি হলেন। সাথে সে শেফালিকে বিয়ে করতে চাই শুনে খুবই অবাক হলেন, তবে কোনো বিরোধিতা করলেন না। সৌরভ চাইছিল কয়েক মাস চাকরি করে একটু গুছিয়ে নিতে, কিন্তু চাচা বললেন, তোর বাবা তো তোর জন্য কম রেখে যাননি, তাই সেই টাকা আমার হাতে দেয়নি। তাকে নিজের ছেলের মতো আমি মানুষ করেছি। টাকাগুলো রেখে দিয়েছি তোর ভবিষ্যতের জন্য। এখন সেগুলো কাজে লাগানো যাবে। বিয়ে করে সংসার গুছিয়ে ফেল। সৌরভ জানতো তার নামে কিছু টাকা আছে, তবে কত তা জানতো না। টাকার অঙ্ক শুনে হতভম্ব হয়ে গেল। সাথে আরেকটা নতুন খবর জানলো, বাবা তার জন্য একটা ফ্ল্যাটও রেখে গেছেন। সেই ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে জমা হচ্ছে। যেই অঙ্কটা জমে জমে এখন বেশ ভালো অ্যামাউন্ট দাঁড়িয়েছে। সৌরভের এতদিন নিজেকে নিতান্তই ক্ষুদ্র মানুষ মনে হতো। হঠাৎ রীতির মতো বড় লোক হয়ে যাওয়ায় নিজেকে অচেনা লাগছে। যাই হোক, বিয়ের ইচ্ছে চাচা চাচিকে জানানোর পর তাকে আর কিছু করতে হলো না। তারাই শেফালির মা বাবার সাথে কথা বলে সব ব্যবস্থা করলেন। সৌরভরা আলাদা থাকতে চাই শুনে শিরিন খুব আপত্তি, এমনকি কান্নাকাটি করলেও স্বামীর কথায় শান্ত হলেন। সত্যি শেফালি আর সৌরভকে নিজেদের মতো থাকতে দেওয়া উচিত। এমন একটা মেয়েকে জয়েন্ট ফ্যামিলিতে রাখলে ওর কষ্টও হবে। শেফালির তারাই বিয়েটা খুব দ্রুত হবে বলে ঠিক হয়ে গেল। মাঝখানে ওদের বিয়ে চলে আসায় রীতির বিয়ে আরো কিছুদিন পিছিয়ে গেল। ঠিক হলো সামনের মাসেই ওদের বিয়ে হবে। বাড়িতে বিয়ে বিয়ে গন্ধ আগে এসে জুটেছিল। এবার যেন সত্যি বিয়ে বাড়ি মনে হতে লাগলো। সবচেয়ে বেশি আনন্দ হলো বর্ণার, আবার কষ্ট। বিয়ে হয়ে গেলে রীতি আর সৌরভ দুজনেই চলে যাবে। কত খালি হয়ে যাবে বাড়িটা। হ্যাঁ রীতি, জানো বিয়েটাকে মনে হচ্ছে প্রজাপতি। মানে? ধরতে যাচ্ছি তবু পারছি না, বারবার ছুটে পালিয়ে যাচ্ছে। রীতি হেসে ফেললো। কি যে বলেন না। সত্যি? আচ্ছা ঠিক, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। মাথা খারাপ? না, একটা অ্যাডভেঞ্চার হলো। কাজী অফিসে বিয়ে করে সোজা চলে যাবো সেন্ট মার্টিনে। হানিমুন সেরে তারপর আসবো। সবাই খুঁজে খুঁজে হয়রান হবে আর কপাল চাপড়ে বলবে, হায় রে কেন যে বিয়েটা পিছিয়ে দিলাম। আগে দিয়ে দিলে ছেলে মেয়ে দুটো মুখে চুলকানি মাখতে পারতো না। রীতি চেষ্টা করেও হাসি আটকাতে পারলো না। এই ছেলে এত মজা করতে পারে, কি সব যে বলবে। অলোক আশেপাশে তাকালো। কি খুঁজছেন? হ্যাঁ বাদামালা, তুমি তো কোনো রেস্টুরেন্টে বসতে রাজি হলে না, দেখা করতে বলে শুকনো মুখে বসিয়ে রেখেছি। সেটাই ভালো, খাওয়ার জন্য তো আসিনি। কেন এসেছো? দেখা করতে, কথা বলতে। রীতি, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি জবাব দেবে তো? করুন। না থাক বাদ দাও। এই যে বাদামালা, এই পিচ্ছি এইদিকে।
রীতির মনে হলো প্রশ্নটা না করে ভালোই করলো আলোক, তার কিছু বলার ইচ্ছে নেই। নাফিস ফিরতে ফিরতে পথেই মুসাব্বিরকে ফোন করলো। হ্যালো। তোমার আশেপাশে কেউ আছে? না তো, ক্লাস শেষ করলাম মাত্র, করিডোরে আছি। তুমি কোথায়? বাইরে, আমার তো ছুটি ছিল। হ্যাঁ, তা তো জানি। আচ্ছা শোনো, খুব জরুরি একটা কথা। বলো। তুমি কি আমাকে স্কুলটা সম্পর্কে একটু ইনফো দিতে পারো? যেমন রেজিস্ট্রির খাতা, টিচারদের ব্যাপারের তথ্য, স্টুডেন্টসদের তথ্য, কোথা থেকে স্কুল ফান্ডিং পায়, এইসব তথ্য। কেন বলো তো? এসব জেনে কি লাভ? পরে সব খুলে বলবো। আমি নিজে কাজটা করতে চাচ্ছি না, এমনিতে খারাপ চোখে দেখছে আমাকে। বলো কি? তুমি আসলে কি চাইছো কি? রাতে বলবো, তুমি এখন একটু জেনে নাও। আর কেন এইসব ঘাটাঘাটি করছো, কেউ জিজ্ঞেস করলে বলবে একটা স্টুডেন্ট ক্লাসে বেশ কিছুদিন ধরে অনুপস্থিত, তার ব্যাপারে তথ্য জানতে চাও। আচ্ছা। নাফিস একটা নিঃশ্বাস ফেলে কুয়ার দিকে রওনা দিল। অনেকগুলো প্রশ্ন মাথায়। লোকটার আসল উদ্দেশ্য কি? স্কুলের আড়ালে কি করতে চাইছে? 2 নম্বরে কিছু করলে কেন উচ্চশিক্ষিত কিছু শিক্ষক এনে জড়ো করে অন্যরকম স্কুল তৈরি করে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে? কোয়ার্টারে ঢোকার মুহূর্তে ওর চোখ গেল পাশের মুদি দোকানটার দিকে। দোকানের সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে, নাফিসের দিকে তাকিয়ে আছে অর্থবোধক দৃষ্টিতে, যেন কিছু বলতে চায় এক্ষুনি। নাফিস এগিয়ে গেল। মেয়েটাকে তার প্রয়োজন। সে সামনে যেতেই মেয়েটা বলল, কিছু লাগবে? হ্যাঁ, 1 প্যাকেট মশার কয়েল। মেয়েটা দোকানে ঢুকলো। নাফিস আশেপাশে ভালো করে দেখে নিল, তেমন কেউ নেই। এখন দুপুরের শেষ প্রান্ত, বিকেল হবে হবে ভাব। বাড়িতে থাকা লোকদের ভাত ঘুম শেষের দিকে। অফিসের লোকেরা হয়তো ঝিমাচ্ছে বসে বসে। সে কয়েল হাতে নিয়ে মানিব্যাগ বের করতে করতে জিজ্ঞেস করলো, আপনি কি পড়াশোনা করেন? মেয়েটা দারুণ খুশি হয়েছে বলে মনে হলো। তার চোখ মুখে 100 ওয়াট বাল্ব জ্বলে উঠলো। বলল, হ্যাঁ, অনার্স সেকেন্ড ইয়ারে। গুড। আপনার নাম? বৈশাখী। বৈশাখী, আপনার দোকানে বসতে ভালো লাগে? লাগে তো। বলে টাকা নিয়ে দোকানের ক্যাশ বাক্সের দিকে গেল ভাঙতি দিতে। বাবার কাজে সাহায্য হয়। পড়াশোনার সময় পান? জি, সকালে ক্লাসে যাই, রাতে এসে পড়ি। আপনি এখানে সব সময়ই আছেন? মানে আপনাদের বাড়ি ঘর সব এখানেই? জি, সবই এখানে। আমাদের স্কুলটা হয়ে আপনাদের এলাকার খুব উপকার হয়েছে, তাই না? হয়তো হয়েছে। আমাদের বাড়িতে ছোট বাচ্চা নেই, স্কুলে কি পড়া কেমন এত জানি না, তবে নাম ডাক হচ্ছে। আমাদের প্রিন্সিপাল মানে রওশন হায়দার সাহেব কি সবসময় এরকম বড়লোক প্রভাবশালী ছিলেন? তা ছিলেন। উনি তো এখানকার নন। এই ধরুন 7-8 বছর আগে এসে বাড়ি করলেন, তারপর স্কুলটা করলেন। তার সম্পর্কে আপনারা তেমন জানেন না? না, কেন বলুন তো? শুনুন না একটা কথা। জি বলুন। ঘুরে তাকালো নাফিস। বৈশাখীর মুখ লজ্জায় রাঙা। সে মুখ নিচু করেই বলল, আপনি আমার একটু উপকার করতে পারবেন? একটু ঝামেলায় আছি, কার কাছে সাহায্য চাইবো তাও বুঝে উঠতে পারছি না। আপনাকে অনেকদিন ধরে বলার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বলতে পারেন, আমি চেষ্টা করব সাহায্য করার। আপনাদের একজন টিচার আছে, নলক নাম, তার সাথে আমার সম্পর্ক ছিল। আমরা নিজেরাই বিয়ে করেছিলাম, মানে ধর্মমতে না, নিজেরাই। তারপর কি? আমাদের ঝগড়া হয়, আর সে আমার সাথে কথা বলছে না। আপনি তাকে একটু বোঝাবেন? আমার কেউ নেই যাকে আমি বলবো তার কথা, একটু বলবেন? মেয়েটার চোখের করুণ মিনতি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। নাফিস তাকে আশ্বাস দিল সে কথা বলবে, আর এ ব্যাপারে কাউকে কিছু বলবে না। নিজের ঘরে ফিরে নাফিসের খুব হাসি পেল। তার মনে হয়েছিল মেয়েটা তাকে পছন্দ করে। কি ভাবলো আর থলি থেকে কি বের হলো। নাফিস বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে একা একাই কিছুক্ষণ হাসলো। সবাই স্কুলে থাকে এই সময়টাতে। কোয়ার্টার একদম ফাঁকা। সে কফি হাতে বারান্দা একটা চেয়ার টেনে বসলো। ইদানিং কফির বাতিক হয়ে গেছে। সবাই মিলে চাঁদা তুলে কফি মেকার কেনা হয়েছে। সবাই যার যার মতো বানিয়ে খায়। সামনে দূরে অনেক উঁচুতে গাছপালার সারি ভেদ করে কুয়াশার মতো মেঘ দেখা যায়। এই সুন্দর জায়গায় তার আর থাকা হবে না। সে চলে যাবে দূরে, তার নিজের ঠিকানায়।
বিকেল থাকতে থাকতেই নাফিস বেরিয়ে পড়লো। এলাকার চায়ের দোকানের কিছু লোকের সাথে তার পরিচয় হয়েছে। বৈশাখীর সাথে যেমন আলাপ করলো তেমন করে কিছু বুঝতে না দিয়ে এর সাথে আলাপ করতে হবে, যদি কিছু তথ্য বের হয়। পুরো 3 ঘন্টা নাফিস বিভিন্ন জায়গায় ঘুরলো, খুব বেশি কিছু বের করতে পারলো না। শুধু এটা জানলো রওশন হায়দারকে লোকেরা তেমন চেনে না, পয়সাওয়ালা লোক বলে ঘাটায় না খুব একটা, আর বড় বড় অনেক নেতাদের সাথে পরিচিতি আছে বলে সকলে তাকে সমীহ করেই চলে। তবে স্কুলটা দিয়ে সে ভালো করেছে, ছেলে মেয়েগুলো ফ্রিতে ভালো পড়াশোনা পাচ্ছে। এলাকার এক চালের আড়তদার অবশ্য দেখতে পারে না রওশন হায়দারকে। তার ভাষ্য মতে লোকটা আস্ত জানোয়ার, মেয়ে মানুষ পাচারের বিজনেস আছে, সে নিজে নাকি সাক্ষী। আড়তদার এসব বলে আবার বলে দিল কাউকে না জানাতে, জানালে তার সর্বনাশ হয়ে যাবে। নাফিস কথাটা বিশ্বাস করেনি, এরকম কিছু না, ভেতরের ঘটনা অন্য কিছু। সে যখন ফিরল তখন মুসাব্বির এশার নামাজের জন্য বের হচ্ছে। নাফিস তাকে কিছু বলতে যাবে কিন্তু বলতে পারলো না। মুসাব্বির যেন একটু বেশি তাড়াহুড়ো করে বের হয়ে গেল। নাফিসের আশঙ্কা হতে লাগলো, সে কি ভুল করলো মুসাব্বিরকে কাজটা করতে দিয়ে? না জানি কি হয়েছে। মুসাব্বির ফেরার পরেও তার সাথে একান্তে কথা বলার সুযোগ পাওয়া গেল না। খাওয়া দাওয়া আড্ডা চলার পর সবাই যে যার ঘরে গেল। মুসাব্বিরও কখন চলে গেছে দেখেনি নাফিস, তবে নুলককে পাওয়া গেল। নাফিস তাকে আলাদা করে ডেকে বৈশাখীর কথা বলতে ছেলেটা হেসে বলল, আমি ওকে ধোকা দেইনি, শুধু একটু শিক্ষা দিচ্ছি। কিছু হলেই হুমকি দিত ছেড়ে চলে যাবে, একটু বুঝিয়ে দিচ্ছি ছেড়ে গেলে কেমন লাগে। কিছুদিন পর পর লাইনে এসে নিজেই যাবার কথা বলতো। যাক ভালো। অনেক রাতে প্রায় 1টার দিকে তার ঘরে টোকা পড়লো। নাফিসের ঘুম আসছিল না, সে রীতির উপহার দেয়া ডায়েরির পাতা উল্টাচ্ছিল। একটা রোমান্টিক থ্রিলার তার মাথায় অনেকদিন ধরে বাসা বাঁধাচ্ছে। সেটাকে পর্দায় তুললে কেমন হবে সেই কল্পনায় বিভোর হয়েছিল সে। ভুলে গিয়েছিল বাকি সবকিছু। টোকার শব্দ উঠে গিয়ে দরজা খুলল সে। মুসাব্বির তাকে প্রায় ঠেলে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিল। খাটে বসে চোখ বড় বড় করে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। নাফিস ভয় পেয়ে গেল। মুসাব্বিরের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে তোমার? মুসাব্বির বলল, নাফিস তুমি পালিয়ে যাও। পালিয়ে যাব মানে? যা বলছি করো, বাঁচতে চাইলে পালিয়ে যাও। কেন পালাবো? কার থেকে বাঁচতে? এত কিছু জানতে হবে না, তুমি আজ রাতেই বেরিয়ে পড়ো। তুমি সব খুলে বলবে তো? মুসাব্বিরের অধৈর্যের মতো বলল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমি তোমাকে সাবধান করার একটু সুযোগ পাইনি, সবাই ছিল। আমি চাই না ব্যাপারটা জানাজানি হোক, তুমি চলে যাও, তোমার সময় খুবই কম। নাফিস তার পাশে শক্ত হয়ে বসে বলল, আগে বলবে, তারপর আমি কি করব সেটা ঠিক করব। মুসাব্বির কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নাফিসের দিকে, তারপর বলল, অ্যাজ ইউ উইশ। আজ দুপুরে তোমার কথা মতো আমি গিয়েছিলাম রেজিস্টার খাতা চেক করতে। সেসব থাকে অ্যাকাউন্টেন্ট জাকির স্যারের কাছে। আমি গিয়ে স্টুডেন্টদের কথা বলতেই সে বলল, স্যারকে জিজ্ঞেস করতে হবে কোন ছাত্র আসছে না, নাম কি। আমিও তো ভেবেচিন্তে যাইনি, ভেবেছি খাতাটা দিয়ে দিবে আর আমি আমার মতো খোঁজার ভান করব, কিন্তু তার হলো না। একটা নাম তখন বলতেই হতো। ক্লাস 3 রোল কলের সময় সুসময় নামে একটা ছেলের নাম ডাকি, যার নাম খাতায় থাকলেও সে কখনো আসে না। সেটাই বলে দিলাম। জাকির স্যার তখন প্রিন্সিপালকে ফোন লাগালেন। আমি এমনি হাতের কাছে আছে তাই ধরছি এমন ভান করে টিচার্স রেজিস্টার খাতাটা একটু উল্টে পাল্টে দেখলাম। জাকির স্যারের চেহারা দেখে আর ছবি টবি তোলার ইচ্ছে হলো না, কেমন যেন সন্দেহ নিয়ে তাকাচ্ছিল। সে ফোনে কথা শেষ করে বলল, স্যার দেখবেন ব্যাপারটা, আপনাকে ক্লাসে যেতে বলছে। বিকেলের মিটিং এর পর স্যার আমাকে ডেকে বললেন, সুষমা তো বছরের শুরু থেকেই অ্যাবসেন্ট, আপনি হঠাৎ তার খোঁজ করলেন যে? স্যারের চেহারা দেখে আমার কেমন যেন লাগছিল। সব সময়ের হাসি খুশি মুখের বদলে কেমন একটা হিংস্র ভাব দেখতে পাচ্ছিলাম। বললাম, এমনি মনে হলো একটা ছেলের নাম আছে, কিন্তু আসছে না কেন? সুষমা আসছে না, কারণ তার চলে গেছে এলাকা ছেড়ে। ও, আর কোন ছেলে ব্যাপারে খোঁজ নিতে চাইলে বলে ফেলুন। না, আর কারোটা লাগবে না। শিওর? জি স্যার। আপনি নাকি টিচার্সদের খাতাগুলো উল্টে পাল্টে দেখছিলেন, সেখানেও কি জরুরি কিছু জানা ছিল? না স্যার, ওটা এমনিতেই দেখছিলাম। আচ্ছা,
এটা বলার পর আমার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এমন কিছু খোঁচা মারা কথা বললেন যেগুলো তার মুখ থেকে আমি কখনোই এক্সপেক্ট করিনি। সত্যি বলতে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। শেষে হেসে বললেন, কিছু ব্যাপারে নাক না করা নাই ভালো, তাই না? ইঙ্গিতটা ভালো করেই বুঝলাম। তারপর চলে এসেছি। দরজার কাছ থেকে আমাকে ডেকে বললেন, একটা কথা মনে রাখবেন, অসৎ সঙ্গে সর্বনাশ। এই পর্যন্ত বলে মুসাব্বির থামলো। নাফিস মাথা নিচু করে শুনছিল। এই ঘটনা তার সাথেও ঘটেছে। সে জিজ্ঞেস করলো, পুরোটা আগে শোনো। বলো। নামাজ পড়ে ফেরার পথে এক কুৎসিত চেহারার লোকের সাথে দেখা হয়ে গেল। দেখে ভয়ানক ধরনের কাজ করে বলেই মনে হয়। বলল, আপনার সাথে যে প্রতিদিন নামাজ আসে সে আজকে আসলো না? বললাম তার শরীর খারাপ। লোকটা কিছুক্ষণ খিকখিক করে হেসে বলল, কেন, একটু আগেও তো দেখলাম জায়গায় জায়গায় গিয়ে প্রিন্সিপাল স্যারের কথা জিজ্ঞেস করে বেড়াচ্ছে। বলে আবারও হাসতে হাসতে চলে গেল কোথায় যেন। এই গরমে সে চাদর পরেছিল, মনে হচ্ছিল চাদরের নিচে কিছু আছে। তুমি কি বোকা নাফিজ? এতটুকু একটা জায়গায় কোনো কথা চাপা থাকে না। তুমি আসলে কি চাচ্ছ? স্কুলটা নিয়ে ঘাটাঘাটি কেন করছো? এসব স্যারের পছন্দ হচ্ছে না। আমার আজকের সবকিছু দেখে তোমার জন্য খুব ভয় হচ্ছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে তোমার কোনো বিপদ আসতে যাচ্ছে, তোমাকে পালাতে হবে। তুমি চলে যাও নাফিজ। তুমি কি জানো সেসব আমাকে জানিও না। তুমি শুধু চলে যাও এখান থেকে। নাফিস হতাশ হয়ে বসে রইল। মনে হলো কাপুরুষের মতো সে আবার সমস্যা থেকে পালাবে। ঠিক হবে সেটা? আমরা নিজেকে দিয়ে খুব সহজেই অন্যকে বিচার করে ফেলি। ভাবি আমরা যে কাজটা যেভাবে করব অন্য কেউ বুঝি সেভাবেই করবে। তাই নাফিস যখন বলল, আমি কোথাও যাব না, তখন মুসাব্বির খুবই অবাক হয়ে গেল। সে ভেবেছিল এত মারাত্মক একটা কথা জানার পর নাফিস এই মুহূর্তে পালিয়ে যাওয়ার কথা ভাববে। মুসাব্বিরের ভয় হতে লাগলো। একটা আশঙ্কা গলার কাটার মতো বিঁধে রইল। সে যখন নাফিজের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো ছেলেটা যা বলেছে সেটাই করবে, তখন সে আর ওই ব্যাপারে কিছু বলল না। কিছু সময় কাটালো নিস্তব্ধতায়। হঠাৎ বাড়ির পেছনে ঝোপের ভেতর কিসের একটা খসখস শব্দ হলো। মনে হলো কেউ যেন সীমানা প্রাচীরের ওপর উঠে ভেতরের দিকে ঝাঁপ দিয়েছে। ওরা বারান্দায় গিয়ে উকি দিল, কিন্তু কিছুই দেখতে পেল না। মুসাব্বির খপ করে নাফিজের হাতটা ধরে পড়ল। তুমি আজকে আমার ঘরে শোবে। নাফিস আপত্তি করতে চেয়েও পারল না। মুসাব্বির তাকে জোর করে ধরে নিয়ে গেল। নাফিসের দরজাটা বাইরে থেকে তালা লাগিয়ে দিল। তারপর নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা জানালা শক্ত করে লাগিয়ে দিল। তার কোনো কিছুই ঠিক লাগছে না। ওদের খাটগুলো সেমি ডাবল। দুজনার হয়ে গেল ঠিক মতে। মুসাব্বির শুয়ে পড়ে অনেকটা সময় ধরে দোয়া দরুদ পড়ল। নাফিজেরও ভয় করছে, অজানা একটা ভয়। সে কি খুব খারাপ কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছে? না, যাচ্ছে না। খুব খারাপ একটা ব্যাপারে সে ইতিমধ্যে জড়িয়ে গেছে। কথা হয়েছিল সৌরভের ফ্ল্যাটটা খালি করে তারা সেখানে উঠে যাবে, কিন্তু আপত্তি করলেন শেফালির বাবা। সৌরভের ফ্ল্যাট ঘিঞ্চি এলাকায়, তার উপর অনেক পুরনো। তিনি মেয়েকে নতুন ফ্ল্যাট উপহার দিতে চান বিয়ে উপলক্ষে। এটা নিয়ে সৌরভের বেশ একটু আপত্তি থাকলেও চাচার কথা সে মেনে নিয়েছে। রাতে শেফালি সৌরভকে বেশ কিছু ছবি পাঠালো, ঘরের সাজসজ্জার ছবি। বলল, শেফালি হেসে ফেলল। এভাবে সাজাবো আমার সংসার, বুঝলে? তুমি যে এত সংশয়ী সেটা তো আগে বুঝতে পারিনি। আমিও না। তুমি দেশে সেটেল হলে পড়াশোনা কি হবে বুঝেছো, ভেবেছো? বাবা বলেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেবেন। বাবা কেন? বিয়ের পর পড়াশোনা করলে আমিই ভর্তি করিয়ে দিতে পারবো। বলল। শেফালি হেসে ফেলল। তোমার আত্মসম্মান বোধ কতখানি, এ ব্যাপারটা এতদিন বুঝিনি কেন বলো তো? তুমি আমাকে চেনোই কতটা। তা অবশ্য ঠিক, মানুষ নাকি বছরের পর বছর সংসার করেও পাশের মানুষটাকে চিনতে পারে না। হ্যাঁ, এই যেমন আমি ভেবেছিলাম তুমি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে, শুরুতে দেখে তাই মনে হতো, কিন্তু এখন সংসার করতে পাগল হয়ে গেছো। যেসব ঝড় পার করে এসেছি, বা বলা ভালো এখনো পার করছি, সেটা আমাকে এলোমেলো করে দিয়েছে। এতদিন কিছু ভাবতেই পারিনি, তবে ক্যারিয়ার নিয়ে আমার ভাবনা এখনো আগের মতোই আছে। তুমি কি হতে চাও শেফালি? বলিনি কখনো। না তো। ফ্যাশন ডিজাইনার। বাহ, ভালো। মায়ের থেকে ইন্সপায়ার্ড বলতে পারো। আন্টি কি দেশে থাকবেন নাকি চলে যাবেন? মায়ের সবকিছুই ওখানে, আমার জন্য থাকতে চাইতে পারেন।
তবে আমি কিছুদিন পর জোর করব চলে যেতে। ভালো। এখন জানো, ক্যারিয়ারের পাশাপাশি সংসার ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। কেন আমি জানি না, আগে এতটা পাগল ছিলাম না, এখন হয়েছি। মন কখন কি চায় কে জানে। হ্যাঁ, এই যেমন এখন মন চাইছে কেউ আমার পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে গল্প কিংবা কবিতা শোনাক। তুমি কবিতা আবৃত্তি করতে পারো? না তো। মনে হয় ভালো পারবে, তোমার গলা যা ভালো। কাল অফিস থেকে ফিরে না থাক, ফোনে না, বিয়ের পর কবিতা শিখে আমাকে রোজ রাতে শোনাবে। যথাজ্ঞা। বেশ অনেকক্ষণ কথাবার্তার পর শেফালি বলল, ঘুমাও, ভোরে উঠে অফিসের চক্করও তো কাটতে হবে। তা হবে, কিন্তু ফোন রাখতে ইচ্ছা করছে না। আরো গল্প করতে ইচ্ছে করছে। হুম। মনে থাকে যেন কথাটা, বিয়ের পর আমি যখন গল্প শুনতে চাইবো তখন যেন অফিসের অজুহাত দেখিয়ে পাশ ফিরে ঘুমিয়ে না পড়ো। সৌরভ হাসলো। ফোন রাখার পর তার মনে হলো বিয়ে ঠিক হবার পর থেকে শেফালি প্রায় স্বাভাবিক হয়ে গেছে। ওর স্বাভাবিক হওয়ার পেছনে তার কিছুটা হলেও অবদান আছে ভাবলে সৌরভের অন্যরকম আনন্দ হয়। রীতির পুরো রাতটা কাটলো ছটফট করে। এত অস্থির কেন লাগছে সে বুঝতে পারছে না। বারবার গলা শুকিয়ে যাচ্ছে, চোখে পানি চলে আসছে। এই অস্থিরতার উৎস তার জানা নেই। দিনটা তার ভালোই কেটেছে। আজ অলোক তাকে একটা পায়েল কিনে নিজ হাতে পরিয়ে দিয়েছে। তাও সে কি আদিক্ষেতা, নিজের হাঁটুর ওপর ওর পায়ের পাতা বিছিয়ে ফিল্মি স্টাইলে পরিয়ে দেয়া, তারপর মুগ্ধ গলায় বলা, রীতি, শুধু তোমার পাটাকেও বিয়ে করে ফেলা যায়, এত সুন্দর। রীতির এতটা ভালো লাগে না, আবার খারাপও লাগে না, যেন অনুভূতিগুলো জড়ো হয়ে গেছে। যতটা ভালো লাগার কথা ছিল ততটা যদি ভালো লাগতো তাহলে তার এতক্ষণের স্বপ্ন সুখে ভেসে যাবার কথা। কিন্তু সন্ধ্যার পর থেকে কি যে হলো, মন কেমন যেন করছে শুধু। কার জন্য তাও স্পষ্ট নয়, শুধু মনে হচ্ছে খুব বড় বিপদ মাথার উপর কুয়াশার মতো ঝুলছে, ঝুপ করে নেমে পড়বে হঠাৎ করে। যখন রীতি বুঝলো আজ রাতে ঘুম হবেই না, তখন উঠে বসে রইল। আরো অনেকটা সময় পার হবার পর সে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নিশ্চয়ই জানেন তার অস্থিরতার কারণ। সব অজানা বিপদ তিনি যেন কাটিয়ে দেন। ভোরে উঠে মুসাব্বির দেখলো নাফিস তার পাশে বসে আছে, চোখ খোলা। দেখেই বোঝা যাচ্ছে এক ফোঁটা ঘুমায়নি গত রাতে। অনেক রাত পর্যন্ত মুসাব্বিরের নিজেরও ঘুম আসছিল না। পরে কখন যেন চোখ লেগে গেছে। নাফিস তাকে উঠতে দেখে বলল, এবার নিজের ঘরে যেতে পারি? যাও, উজু করে বের হও, নামাজে যাই। নাফিস নিজের ঘরের সামনে এসে দেখলো তালা ভাঙা। আবার সে ছুটে চলে গেল মুসাব্বিরের ঘরে, ডেকে নিয়ে এলো তাকে। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলো দুজন। ঢুকে আটকে উঠলো। পুরো ঘর তছনছ করা, জিনিসপত্র সব এলোমেলো, যেন ঘূর্ণিঝড় বয়ে গেছে ঘর জুড়ে। আশ্চর্য ব্যাপার হলো পাশের ঘরে থেকেও তারা কোনো শব্দ শুনতে পায়নি। নাফিসের নিঃশ্বাস দ্রুততর হয়ে উঠল। রাতে সে এই ঘরে থাকলে কি হতো ভাবতেও পারছে না। নাফিস মুসাব্বিরকে জড়িয়ে ধরলো, বলল, আমি এই জীবনের জন্য ঋণী হয়ে রইলাম তোমার কাছে। মুসাব্বির বলল, জীবনটা প্রিয় হয়ে থাকলে আজই চলে যাও, কেউ কিছু বোঝার আগেই চলে যাও প্লিজ। নাফিস এত কিছুর পরেও গেট হয়ে বসে রইল। এখন তো আমি কোনোভাবেই যাব না, এর শেষ দেখে ছাড়বো। মুসাব্বির হতাশ হয়ে বাইরের দিকে তাকালো। দ্রুত সময় পার হচ্ছে, নামাজে যেতে হবে। সে বেরিয়ে গেল। নাফিস এই ফাঁকে ঘরটা গুছিয়ে ফেললো। অসহ্য লাগছে, সারা রাত না ঘুমিয়ে চোখ জ্বলছে। ঘর গুছিয়ে গোসল করলো সে। অনেকটা সময় নিয়ে গোসল করে জড়তা দূর হলো। যখন সে বের হলো তখন সোনালি আলো ছড়িয়েছে চারদিকে। নিচে নেমে দেখলো অনেকেই নেমেছে, কিন্তু খাবার এখনো তৈরি হয়নি। যারা নেমেছে তারা একত্রে বসে কি নিয়ে যেন আলোচনায় মেতেছে। নাফিস কয়েকদিন স্কুল থেকে এদের সবার থেকে দূরে ছিল বলে বুঝতে পারছে না কি নিয়ে কথা হচ্ছে। সে একটু দূরে গিয়ে পত্রিকা নিয়ে বসলো। এমনিতে এখানে আসে একটা মাত্র পত্রিকা ভাগে পাওয়া দুষ্কর। রীতিমতো ঝগড়া বেঁধে যায় কখনো কখনো, যদি স্কুলে বেশ কয়েকটা পত্রিকা থাকে। তবু যেন সকালে উঠে যে পত্রিকা বাগিয়ে নিতে পারবে সে জিতে যাবে। আজ নাফিস জিতলো। পত্রিকা হাতেই সোফায় বসে সেটা খুলতে প্রথম পাতার একটা খবরে তার চোখ সেটে গেল। কয়েক লাইন পড়ে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে পত্রিকাটা ফেলে দিল সে। প্রখ্যাত রাজনীতিবিদ নাজমুল হক এবং তার স্ত্রী গতকাল মারা গেছেন। নাজমুল হকের মেয়ে নীলিমা হকের বক্তব্য অনুসারে তিনি প্রথমে নিজের স্ত্রীকে খুন করেন, তারপর নিজে আত্মহত্যা করেন। নাফিস কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে যখন ঘটনাটা মাথায় ভালো মতো ঢুকলো
তখন দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। জীবন তার সাথে অনেক অন্যায় করেছে, এটা না করলেও পারত। নাফিজের অবস্থা দেখে ওদের অনেকেই তার কাছে চলে এলো। পাশে বসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নাফিজ কিছুই বলার মতো অবস্থায় নেই। তীব্র স্যাক সহ্য করতে তার বেশ কিছুক্ষণ লাগলো। যখন শোকের ধাক্কাটা কাটলো তখন নিজেকে আবিষ্কার করলো সোফায় শুয়ে। একজন তার মাথায় পানি ঢালছে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল সে, কিছুই টের পায়নি। হঠাৎ একটা কথা তার মাথায় ক্লিক করলো। গতকাল তারা মারা গিয়ে থাকলে এতক্ষণে নিশ্চয়ই কবর দেয়া হয়ে গেছে, নাকি তার অপেক্ষায় বসে আছে। তাকে আচমকে উঠে বসতে দেখে অন্যরা অবাক হলো। তাকে ধরে শুয়ে দেওয়ারও চেষ্টা করলো, কিন্তু সে জোর করেই বসে রইল। কোনো মতে বলল, আমার মা বাবা মারা গেছেন, আবার এক্ষুনি যেতে হবে। এটা শোনার পর আর কারোরই কিছু বলার রইল না। একটা শোকের ছায়া নেমে এলো ঘর জুড়ে। তারপর খুব তৎপর একটা ছেলে একজনকে বলল নাফিজের জিনিসপত্র এনে দিতে, আরেকজনকে বলল পরের বাসেই নাফিজের ঢাকা যাবার ব্যবস্থা করতে। কেউ একজন যেতেও চাইলো নাফিজের সাথে, কিন্তু নাফিজ নিষেধ করে দিল। একটু ধাতস্থ হয়ে সে উঠে পড়লো রওনা দেবার উদ্দেশ্যে। বিদায় নেবার সময় মুসাব্বির নাফিজকে কয়েক মিনিট জড়িয়ে ধরে রাখলো, বারবার বলে দিল খবরাখবর জানাতে। পথে যেতে যেতে রাঙামাটির অসহ্য সুন্দরের মধ্যেও হাহাকারের সুর বাজতে লাগলো। এই প্রথমবার তার নিজের সিদ্ধান্তের জন্য ভীষণ রকম আফসোস হতে লাগলো। মায়ের মুখটা সে কি শেষবারের মতো দেখতে পাবে না? তার নতুন নাম্বার থেকে নীলিমা আর তৌফিককে ক্রমাগত ফোন করে গেল, কেউই ধরলো না। সৌরভের নাম্বার তার মুখস্থ নেই। ফেসবুকে তাকে নক করে জবাব পাওয়া গেল না। নাফিজের উৎকণ্ঠা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। খবরটা প্রথম দেখলেন রীতির বাবা। তিনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে একত্র করে ফেললেন। সৌরভকে জিজ্ঞেস করে নিশ্চিত হলেন নাজমুল হক নাফিজের বাবাই। কি ভয়ানক ঘটনা ঘটেছে রাতে, তাই সোশ্যাল মিডিয়ায় খবরটা সেভাবে ছড়াতে পারেনি। তার আগে পত্রিকায় খবর চলে এসেছে। নাফিসের কোনো খবর জানিস? না, হয়তো এখন এসেছে। সে কি খবরটা জানে? জানবে না কেন? আমি কি দেখে আসি কি অবস্থা। রীতি এতক্ষণ ঘরের কোণে দাঁড়িয়ে কাঁদছিল। এর জন্য তার গত রাতে এত খারাপ লাগছিল। একশো দুটো মৃত্যু। সে কাপা গলায় বলল, আমিও যাব। শিরিন বললেন, তোমার যেতে হবে না রীতি, এমন জায়গায় তোমার যাওয়া উচিত নয়। বাবলু শিরিনকে সমর্থন করলেন। হ্যাঁ রীতি, তোমাকে যেতে হবে না, আমি যাই বরং। শিরিন বললেন, তোমার হাই প্রেশার, ওসব জায়গায় তোমারও যেতে হবে না। নাফিজের ছোট বোনটার না জানি কি অবস্থা, তার জন্য খারাপ লাগছে। মেয়েটা দুটো মৃত্যু চোখে দেখেছে। আমি সৌরভের সাথে গিয়ে দেখে আসি। রীতির খুব প্রতিবাদ করতে ইচ্ছে করলো, বলতে ইচ্ছে হলো, আমি যাবই, কিন্তু বলতে পারলো না। চুপ করে ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি ভীষণ কান্না পাচ্ছে তার। সৌরভ আর শিরিন যখন নাফিজদের বাড়িতে পৌঁছলো তখন সাংবাদিক আর নাফিজের বাবার দলের লোকজনে বাড়ি ভর্তি। কোনো মতে তারা ঢুকতে পারলো। লাশ দুটো রাখা হয়েছে উঠানে। জানাজা পড়ানো শেষ, একটু পরেই কবর দিতে নিয়ে যাওয়া হবে। লাস্ট পোস্টমর্টম করার কথা উঠেছিল, কিন্তু নিজের বাবা নোট রেখে গেছেন নিজের পাপের স্বীকারোক্তি আর আত্মহননের কারণ লিখে। তাই আর কিছু করা হয়নি, সোজা কবর দিয়ে দেয়া হবে। ভেতর বাড়িটা পুলিশ সিল করে রেখেছে। বাইরের ঘরটাতে ঢোকা গেল, কিন্তু কাউকেই তারা পেল না কথা বলার মতো। হঠাৎ তৌফিককে দেখতে পেয়ে এগিয়ে গেল সৌরভ। তৌফিক জানালো নীলিমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছে, আর নাফিজের এখনো কোনো খবর পাওয়া যায়নি। তারা নীলিমার সাথে দেখা করতে চাইলে যেন তার বাড়িতে চলে যায়। সৌরভ শিরিনকে তৌফিকদের বাড়িতে দিয়ে এসে নিজে কবরস্থানে চলে গেল। নীলিমা চুপচাপ বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। চোখের দৃষ্টি শূন্য, যেন পাথর হয়ে গেছে। ওর চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখ দুটো শান্ত মাছের চোখের মতো লাগছে। ঠোঁট শুকিয়ে সাদা হয়ে আছে। দেখে মনে হচ্ছে ওর ওপর দিয়ে সাইক্লোন বয়ে গেছে। এখন সে আর পৃথিবীতে নেই। সবাই তাকে কথা বলাবার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নীলিমার সাথে আগে দেখাও হয়নি শিরিনের। মেয়েটাকে এভাবে দেখে শিরিনের বুক কেঁপে উঠল। আহারে, কি মিষ্টি একটা মেয়ে, এই বয়সে এসব সহ্য করতে হচ্ছে। সে নীলিমার পাশে বসে তাকে জড়িয়ে ধরে দুহাতে। গা ঠান্ডা হয়ে আছে মেয়েটার। অনেক কথা বললেন শিরিন, বোঝালেন, সান্ত্বনা দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। নীলিমার চোখের মনিও নড়ল না। এক ফোঁটা পানিও সে খায়নি রাতের পর থেকে। দুপুর হয়ে আসছে, তাকে দেখে মনে হচ্ছে জ্ঞান হারাবে। শিরিন ভয় পেয়ে গেলেন খুব, কি হবে মেয়েটার। নাফিজ যখন পৌঁছলো তখন বিকেল গড়িয়ে গেছে। ততক্ষণে সবাই চলে গেছে। বাড়িটা শ্মশানের মতো লাগছে। বাড়ির সীমানায় পা দিয়েই নাফিজ বুঝলো সব শেষ। তার আর কিছুই করার নেই। পুলিশের লোক ছিল দুজন, তারা জানালো বাড়িতে কেউ নেই। চাকর বাকরদের জিজ্ঞাসাবাদ করে বিদায় করে দেয়া হয়েছে। আর নীলিমা আছে তার কোনো এক আত্মীয়ের বাড়িতে।
নাফিস গেটের সামনে বসে পড়লো সর্বহারার মতো। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, কোথায় দাফন করা হয়েছে? নাফিস যখন কবরস্থানে পৌঁছলো তখন আলো কমে এসেছে। স্বল্প আলোয় সে নতুন দুটো কবর দেখতে পেল। দূর থেকেই সেদিকেই তাকিয়ে রইল সে। সন্ধ্যার প্রশান্ত বাতাস তখন তাকে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে ক্ষত সারানোর অভিপ্রায়। নাফিস তৌফিকদের বাড়িতে পৌঁছলো রাতে। তৌফিক বাইরে ঘোরাঘুরি করছিল। তাকে আসতে দেখে চিৎকার দিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এতদিন পর দেখা হয়, বিশাল মান অভিমানের পর্ব জমা ছিল, কিন্তু তার কিছুই হলো না। আকস্মিক ঘটনাটা সব ওলটপালট করে দিয়েছে। নাফিসকে দেখে তৌফিক বুঝতে পারলো সে পুরোপুরি ভেঙে পড়েছে। তাকে ধরে ভেতরে নিয়ে গেল সে। নীলিমাকে এতক্ষণে নাড়ানো যায়নি। সে এক জায়গাতেই বসেছিল নিশ্চুপ হয়ে। তাকে দেখে নাফিস আরেক দফা ভাঙলো। কি চেহারা হয়েছে! ওর হার্টের অবস্থা তো এমনিতেও ভালো না। নিজেকে এক অর্থে ভাগ্যবান মনে হলো তার। অন্তত বোনটাকে সে জীবিত দেখতে পেল। নাফিস কাছে গিয়ে নীলিমার কাঁধে হাত রেখে ডাকলো, নীলি। নীলিমা চমকে ফিরে তাকালো। নাফিসকে দেখা মাত্রই ওর চোখ ভর্তি হয়ে গেল পানিতে। কান্নার দমকে ঠোঁট দুটো বেঁকে গেল। ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে প্রথমবারের মতো চিৎকার করে কেঁদে উঠল নীলিমা।